আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো হাজব্যান্ড সকাল সকাল জিম থেকে ফিরেই আমাকে বলছেন যে বাহিরে এত কুয়াশা পড়েছে। আমি না ফার্স্টে বিশ্বাস করতে চাইনি যে শীতের দিন কুয়াশা পড়লে নর্মালি হয়তো বা পড়বে, এত বেশি কেন পড়বে। তো যাই হোক, যখন হাজব্যান্ড বের হলেন তার ভার্সিটির উদ্দেশ্যে, তখন আমি বারান্দা থেকে সি অফ করতে আসার সময় দেখলাম যে আসলেই এত কুয়াশা পড়েছিল, পুরো অবাক হওয়ার মতো। যখন ঠান্ডা অনেক বেশি ছিল ওই সময় কিন্তু এত কুয়াশা পড়েনি যতটা আমি সেদিন দেখলাম। আমি পুরোই অবাক যে কিভাবে সম্ভব, আর এত কুয়াশা হঠাৎ করে কোত্থেকে এলো। তো যাই হোক, আপনারা আমার আগের ভ্লগে যেমন দেখতেন যে সকালবেলা হাজব্যান্ডকে বিদায় দিয়ে আমি চলে আসতাম রান্নাঘরে আমার ব্রেকফাস্টের জন্য। তো অনেকদিন ধরে আমার ব্রেকফাস্টের কোনো কিছুই দেখানো হচ্ছে না, কারণ আমি ব্রেকফাস্ট করছি না, ডাইরেক্ট হচ্ছে আমি ব্রাঞ্চ করছি। তো যাই হোক, আমার হাজব্যান্ড না তার ডায়েটের খাবার সপ্তাহে 5 দিন নেন আর 2 দিন নেন না। তো 2 দিন তিনি বাসাতে খান। তো তিনি অফিসে যাওয়ার আগে বলেছিলেন যে বিফ রান্না করতে, সে আজকে তার এটা খেতে ইচ্ছা হচ্ছে। তো ভাবলাম যে ঠিক আছে, হাতে মেখে গরুর মাংসটা চড়িয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কষাকষির অত ঝামেলা নেই। মানে আলাদা আলাদাভাবে মশলা দিয়ে দেন কষানো লাগবে না, একবারে সব কিছু দিয়ে কষিয়ে নিলেই হয়ে যাবে। এটাই আমার কাছে একটু বেশি ইজি মনে হচ্ছে। তো একটা না 2 দিন আমি এভাবে হাতে মেখে গরুর মাংসটা চড়িয়ে দিয়েছি, আর খেতে অনেক বেশি স্বাদ হয়। আমার আম্মু বলে যে আমি তো সব সময় গরুর মাংস এভাবেই রান্না করি, হাতে মেখেই তারপর চড়িয়ে দিই, তারপরে হচ্ছে ভুনানো শেষ হলে পানি দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিই। তা আমি আবার ওরকম করে করতাম না, আমার এই যে মাখামাখি খুব বিরক্ত লাগে, যার জন্য আমি কড়াইয়ের মধ্যেই সমস্ত মশলা ভুনিয়ে তারপরে আর কি মাংস টাংস দিয়ে ভুনিয়ে দেন এটা প্রেসার কুকারে রান্না করতাম। কিন্তু গত 2 দিন ধরে এভাবে করছি, আমার কাছে ভালোই লাগছে আর খেতেও অনেক মজা। তো এরপরে ওটাকে আমি চড়িয়ে দিয়ে এখন আসছি একটু সালাদ কাটতে, কারণ হাজব্যান্ডের তো সালাদ খুব পছন্দ, আর তিনি যেদিন বাসায় থাকেন সেদিন তার আসলে সালাদ লাগে। আর এই মেশিনটার মধ্যে, এই ভেজিটেবল কাটারটার মধ্যে সালাদ আমি মনে হয় 2-3 মিনিটের মধ্যে কেটে ফেললাম। এত ইজি হয় আর এত সুন্দর, মানে কি বলবো, এই জিনিসটা না কিনলে যে আমার কি হতো। আমি যখন এটা কিনেছিলাম তখন আমার মাথার মধ্যে নিশ্চয়ই কোনো ভালো জিনিসই কাজ করছিল, না হলে এই জিনিস আমি কিনতাম না। এমন সময় না অনেক কিছু হয় যে যেগুলো দেখে মনে হয় যে আচ্ছা কিনবো, ওগুলোকে না আমি আবার সেভ করে রেখে দিই। পরে অনেক সময় দেখা যায় যে ওগুলো আর কেনাও হয় না, ওই যে ওরকম সেভ করাই থাকে। কিন্তু এই জিনিসটা না দেখেই আমার মনে হয়েছিল যে না কিনতেই হবে, তারপর তো আমি কিনেই নিয়েছিলাম। প্রায় 1 থেকে 1.5 বছর আগের কথা। কোন পেজ থেকে কিনেছি আমার নাম মনে নেই, তবে এগুলো নিউ মার্কেটে মনে হয় পাওয়া যায়। হ্যাঁ, নিউ মার্কেটে পাওয়া যাওয়ার তো কথা। তো যাই হোক, এই যে এদিকে আমার গরুর মাংসটা কষানো একদম হয়ে গেছে, এখন আলু দিয়ে ঝোলের পানি দিয়ে এটাকে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিব। আর আমরা না গরুর মাংসটা অনেক বেশি নরম করে ফেলি, কারণ আমার হাজব্যান্ড গরুর মাংস শক্ত হলে তিনি খেতে পারেন না। আর শক্ত আসলে খাওয়া উচিত না, এটা হজমের সমস্যা হয়। তো গরুর মাংস যত বেশি নরম হয় তত হজমে আরও সুবিধা হয়, এই জন্য আমি সবসময় এটাকে একদম নরম করে ফেলি। তো যাই হোক, রান্নার পরে আর কোনো ভিডিওস নেওয়াই হয়নি। তো বিকেলবেলা আমার হাজব্যান্ডকে বললাম যে আমার একটু পিৎজা খেতে ইচ্ছা হচ্ছে, চলো একটু যাই, বেরোই। তো আমরা রিক্সা নিয়ে গিয়েছিলাম, এই বাসার পাশেই জমজম টাওয়ারের এদিকেই ডমিনোস পিৎজা ছিল, এর আগেও আমরা গিয়েছিলাম। তো এখানে আসলে আমি সবসময় এই পিৎজাটা অর্ডার করি। এটা হচ্ছে টেক্সাস বারবিকিউ চিকেন, আর এটা হচ্ছে বিফ কালাভুনা ট্যাকো। দুটোই খেতে ভীষণ মজা। আমি আমার জন্য হচ্ছে পিৎজাটা অর্ডার করেছিলাম রেগুলার সাইজ, আর হাজব্যান্ড ওই কালাভুনা ট্যাকো অর্ডার করেছেন। তো আমরা শেয়ার করেছি। তা আমার কাছে না পিৎজাটাই বেশি ভালো লাগে, আর ওদের যে বারবিকিউ সসটা, উফ, এত টেস্টি। তো যাই হোক, আমরা ওখানে খাওয়া দাওয়া করে আবার বাসার দিকে চলে আসলাম। তো বাসায় আসার পথে আমরা আবার একটু বাজার নেমেছিলাম, খালপাড় যে বাজারটা আমাদের গেটের সামনে। তো সেখান থেকে ভাবলাম যে একটু বাজার করি। তো দেখি যে রাতের বেলা তেমন কোনো মাছ টাছ কিছুই নেই। পরে ফেরার সময় আমার হাজব্যান্ড তার জন্য কলা আর আমার জন্য একটু কমলা কিনে নিলেন। তো আমি বললাম যে এখন আমি এগুলোর মধ্যে হাত দিতে পারবো না, তুমি যেহেতু হাত দিয়েছো তুমি এগুলোকে ঠিকমতো সাজিয়ে রেখে দাও, আমি আর হাত দিব না। তারপর তিনি সুন্দর করে এগুলো সাজিয়ে রেখে দিচ্ছে, আর এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম, কারণ বাসার কাজ তো তিনি করেন না, তো যেহেতু করছেন সেই সুযোগে একটু ছবি তুলে নিলাম। আর এরপরে আমরা দুজন একটু
নেটফ্লিক্স দেখছিলাম। নেটফ্লিক্সে কিছু ডকুমেন্টারি থাকে, তারপরে সিরিজ থাকে, ওগুলো একটু দেখছিলাম। তো যাই হোক, দেখা শেষ করে ওই দিনের জন্য ভিডিও বন্ধ, আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে তার পরদিনের ভিডিও। তো এবার আমি চলে আসছি এই ট্যাপ ক্লিনারটা নিয়ে। আজকে দেখা যাক এটা কেমন পরিষ্কার করে। তো এটা হচ্ছে বর্তমানে অবস্থা, প্রচুর পানির স্টেইন। আর এগুলো না আমার বাসার আগে থেকেই, যখন ইন্টেরিয়র করা হয়েছিল, যখন এগুলো লাগানো হয়েছিল না, ওই সময় থেকেই, বিকজ তারা এগুলো ইউজ করেছে, মিস্ত্রিরা এগুলো ইউজ করে করে এরকমই ছিল, দাগ পড়ে গিয়েছিল। এগুলো আমি হাজার চেষ্টা করে উঠাতে পারিনি। তো ফেসবুক স্ক্রলিং করতে করতে এই জিনিসটা আমার চোখে পড়লো, তো ভাবলাম অর্ডার করি। তো আমি এটা স্প্রে করে তারপরে 3-4 মিনিটের জন্য একটু অপেক্ষা করেছি। অপেক্ষা করে তারপরে এটা হচ্ছে একটা স্ক্রাবার দিয়ে স্ক্রাব করছি। তবে ভীষণ আলতো হাতেই করেছি, কারণ যদি দাগ পড়ে যায় এই ভয় একটু আস্তে আস্তেই করেছি। তো মানে আমি কি বলবো, আমি এক কথা, এটা একটা ম্যাজিক। আমার মনে হয় যে এইটা প্রত্যেকের বাসায় থাকা উচিত, কারণ প্রত্যেকের বাসারই ট্যাপের অবস্থা আমি জানি কম বেশি খারাপের দিকেই বা খারাপ। আমার অবস্থা দেখেন কি, আমি এত ক্লিন রাখি এর পরেও। তবে মানে যেই জিনিসের জন্য আসলে যেটা, তো আলহামদুলিল্লাহ এই জিনিসটা কিনে আমি খুবই উপকৃত হয়েছি। আমি অবশ্যই এটা রিকমেন্ড করব। এই যে দেখেন আফটারে এটার রেজাল্ট, আমি অনেক আলতো হাতে করেছি। আমি যদি আরেকটু শক্তি দিয়ে করতাম বা জোর দিয়ে করতাম তাহলে হয়তো বা একদম ক্লিন হতো, কিন্তু ওই যে আমি দাগ পড়ে যাওয়ার ভয়ে আস্তে আস্তে করেছিলাম। এরপরে আমি চলে আসছি আমার সোফাটা ক্লিন করতে, কারণ থার্সডেতে আমার বাসায় আবার মেহমান আসবেন, আমার হাজব্যান্ডের কলিগ আসবেন আর তার মা আসবেন। তো এই জন্য আমি আগে থেকে একটু কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আর সোফা না আমি সবসময় ভ্যাকুয়াম ক্লিনার দিয়েই ক্লিন করি। আমি ঝাড়ু টাড়ু দিয়ে মানে এরকম পিটিয়ে পিটিয়ে ঝাড়ি না, তাহলে দেখা যায় ধুলোগুলো উড়ে আবার ওই জায়গাতেই পড়ে যায়, যার জন্য সবসময় ভ্যাকুয়াম ক্লিনারটাই আমি ব্যবহার করি। আর ডাইনিং টেবিলের চেয়ার, ওগুলোও না ভেলভেটের আমার, এই জন্য ওগুলোর মধ্যেও আমি ভ্যাকুয়াম ক্লিনারই ইউজ করি। তবে এর আগে না আমি অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি যে আপু আপনি ডাইনিং টেবিলের চেয়ার, তারপর আপনার বেড, আমার বেডগুলো হচ্ছে ভেলভেট ফ্যাব্রিকের উপরে, তো এগুলো কিভাবে আমি ক্লিন করি এগুলো আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। তাও তো বেশ অনেক আগে, আমি দিব করে বা বলবো করে এখন পর্যন্ত তেমন কোনো আমার ভিডিও করাও হয়নি। তো ভাবলাম যে আজকে করে ফেলি। তো এই যে সোফা হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনারই আমি প্রেফার করি, কারণ সোফা অনেক লম্বা, অনেক বড়, এগুলোকে আসলে ওই হাত দিয়ে বা ভেজা কাপড় দিয়ে মোছা অনেক ঝামেলা, যার জন্য ওটা আমি করি না। তবে আজকে ডাইনিং টেবিলের চেয়ারগুলো ক্লিন করা আমি দেখিয়ে দিব, যে আমি যাদের ভ্যাকুয়াম ক্লিনার নেই তারা কিভাবে এটা আসলে পরিষ্কার করবেন। আর আরেকটা জিনিস, আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আমার সোফা আমি কই থেকে নিয়েছি। আমার শপ নেমটা মনে নেই, তবে এটা হচ্ছে ওই যে আমেরিকান এম্বাসির ওইদিকে যেই অপোজিটে কতগুলো ফার্নিচারের দোকান আছে না, ওদিকের কোনো একটা থেকে আমি নিয়েছিলাম, তবে নামটা আমার মনে নেই। তো যাই হোক, এই যে এখন আমি ডাইনিং টেবিলের চেয়ারগুলো মুছতে আসছি। তো আজকে আমি একটা কাপড় ভিজিয়ে খুব শুকনো করে চিপে নিয়ে তারপরে হচ্ছে এই টেবিল ম্যাটগুলো, তারপরে রানারগুলো আমি মুছে নিব আগে। এগুলো চাইলে হচ্ছে, এগুলো না ওনাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম এটা ক্লিন করব কিভাবে। তো ওনারা বললো যে সাবান পানিতে চুবিয়ে, কোনো চিপাচিপি কিছু করা যাবে না, বাস চুবিয়ে কোথাও হ্যাং করে দিলে যখন পানিগুলো ঝরে যাবে তারপর রোদে দিলেই হয়ে যাবে। তো আমি এখন পর্যন্ত ওভাবে করিনি। আমি এই যে একটা কাপড় শুকনা করে ভিজিয়ে নিয়ে তারপরে খুব জোরে জোরে এটা ঘষে ঘষে এই জিনিসগুলোর উপরে আর কি ময়লা যদি থাকে সেগুলো আমি তুলে ফেলি। এখন ডাইনিং টেবিলের চেয়ারগুলো আমি একই পদ্ধতিতে মুছে ফেলবো। এই যে সেলাইয়ের জয়েন্টগুলো, তারপরে একটু ভাঁজগুলো, ওই ভাঁজের মধ্যেই ধুলোগুলো বেশি জমে থাকে। তো দেখা যায় যে একটু কাপড় শুকনা করে ভিজিয়ে নিয়ে জোরে জোরে ঘষলেই ওগুলো উঠে যায়, আর একদম নতুনের মতো চকচকা হয়ে যায়, কোনো সমস্যা হয় না, আপনি ইজিলি এটা ক্লিন করে ফেলতে পারবেন। আমার বেডরুমের বেড, তারপরে হচ্ছে গেস্ট রুমের বেড, চাইল্ডস বেডের বেড, সব কিছু আমি ম্যাক্সিমাম সময় দেখা যায় যে এভাবেই করি। তো আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলো কই থেকে নিয়েছি। এগুলো হচ্ছে কমফোর্ট ফার্নিচার বিডি, এটা থেকে নিয়েছি। উত্তরাতে ওদের একটা শোরুমও আছে, সেখান থেকে গিয়ে আমরা দেখে পছন্দ করে নিয়েছি। আমার লাস্ট ভিডিওতে একজন আপু বলেছিলেন আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলো সরিয়ে নিচের পার্টগুলো যেন আমি একটু দেখিয়ে দেই, তো তার জন্য আজকে আমি এই পার্টগুলো একটু দেখিয়ে দিলাম।
আর এই তো আমার চেয়ার মোছা সব শেষ। এখন আমার ডাইনিং টেবিলের পুরো সুন্দর একটা লুক, মাশাল্লাহ। এদিকে আমার রান্নাও কিন্তু চড়ানো ছিল আর আমি কাজও করছিলাম। তো শাক ভাজছি আর হচ্ছে আয়ের মাছটা আবার একটু ভুনা করছিলাম। আর এসব রান্না হাজার হাজার বার দেখানো হয়ে গেছে। সরি, আমি তো ভিডিওই দিয়েছি 200 কতটা যেন, মানে জাস্ট এমনি কথার কথা মানুষ বলে না, তো এই জন্য আর কি বললাম হাজার হাজার, মানে অলমোস্ট অনেক ভিডিওতেই দেখানো হয়েছে, যার জন্য আমি আর ডিটেইল কোনো ভিডিও রান্না নেইনি। তো রান্না শেষ করে মাছের সব থেকে বড় যেই চাকাটা, সেই চাকাটা আমি হাজব্যান্ডের জন্য আলাদা করে তুলে নিচ্ছি। কিন্তু দুর্ভাগ্যবশত মাছটা তোলার সময় একটু ভেঙে গেল। আমার মনটাই খারাপ হয়ে গেল যে আমি এই গোটা মাছটা তুলতে চেয়েছিলাম কিন্তু আর পারলাম না। তো এনিওয়েজ, আজকের ভ্লগ এই পর্যন্তই। ভ্লগ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাআল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।